শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং নিশ্চয় জুয়েল কিবরিয়ার ক্লাসের জন্য অপেক্ষা করে আছেন। তো আমি হাজির হয়ে পড়েছি যথারীতি যথাসময়ে। আমাদের আজকের আলোচ্য সূচির প্রথম টপিকটির নাম হচ্ছে অলংকার। লিখেছেন? হ্যাঁ, আশা করছি সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন। তাহলে আমরা নন্দন তত্ত্ব এই বিষয়টির রূপ আলোচনা করেছি, রস আলোচনা করেছি, ছন্দ আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য সূচির নাম কি? অলংকার। তো অলংকারটি আলোচনা করলে আমাদের নন্দন তত্ত্বের আলোচনাটি শেষ হবে। হ্যাঁ, আমি ভালো আছি। সবাই আমাকে সালাম দিয়েছেন অনেকেই। রাসেল আহমেদ, কাজী মমিনুল হাসান, মুনতাসির মামুন, সাদিয়া তালুকদার। সাদিয়া কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। মিতা সরকার কেমন আছেন স্যার? রফিকুল ইসলাম, আবু সাইদ অ্যান্ড 21 আদার্স। একসাথে এতগুলি কেন? কাজী, আচ্ছা, প্রিয়াঙ্কা ভৌমিক। আচ্ছা, ঠিক আছে, সবার সাথে কুশল বিনিময় আমি সংক্ষেপ করছি। হ্যাঁ, আমি ভালো আছি ইনশাল্লাহ এখনো। তারপর একটু দোয়াটা বাড়াই দিয়েন, কারণ রাজশাহীতে করোনার পরিস্থিতি খুব খারাপ। জি, আপনাদের দোয়ার স্পিডটা বাড়াই দিয়েন, ঠিক আছে? ভুলে যান না আমাকে। জি, যার যার উপাসনার মধ্যে একটু আমাকে মনে করেন, আমার জন্য একটু দোয়াটা বাড়াই দিন, কারণ রাজশাহীর করোনা পরিস্থিতি খুব খারাপ। কোন সময় কি হয় না হয়। জি, কাজেই দোয়া করবেন একটু বেশি করে, আমি যেন একটু সুস্থ থাকি, ভালো থাকি আর কি। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা শুরু করে দিব। আমরা অলরেডি শিরোনাম লিখে ফেলেছি। হ্যাঁ, সবাই আপনারা ভালোবাসা ছিটাচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছি। মণিশঙ্করকে দেখতে পাচ্ছি, তারপরে হ্যাঁ রাফিকে দেখছি, আরিফাকে দেখছি, মুজাম্মেল হক, মোহাম্মদ আরিফ। হ্যাঁ, ঠিক আছে, ভালোবাসা উড়াতে থাকেন, আমরা পড়াশোনা শুরু করে ফেলি। হ্যাঁ, মতিউর রহমান, রাসেল আহমেদ। আচ্ছা, ইউটিউবে আপনার রেগুলার ভিডিও চাই রাসেল? হ্যাঁ, ইউটিউবে ভিডিও আসলে যে বইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো ভিডিও জন্য করি নাই। এখন ইনশাল্লাহ আবার নিয়মিত দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পড়া শুরু করে দিই। আমার মানে এই পর্বটা শেষ, ঠিক আছে? জি, শুভেচ্ছা বিনিময় পর্ব ইনশাল্লাহ শেষ। তানিয়া তাবাসসুম গুরুজি, হ্যাঁ, শিষ্য তানিয়া তাবাসসুম জিতে রাহো। আচ্ছা, দেখেন, অলংকার শব্দটি এসেছে সংস্কৃত অলম শব্দ থেকে। অলংকার শব্দটি এসেছে সংস্কৃত অলম শব্দ থেকে। অলম শব্দের অর্থ কি? অলম শব্দের অর্থ হচ্ছে ভূষণ। অলংকার শব্দের অলম শব্দের অর্থ কি? ভূষণ। তাহলে অলংকার শব্দটি সংস্কৃত অলম শব্দ থেকে এসেছে। অলম শব্দের অর্থ কি? ভূষণ। জি, সংস্কৃতে বলা হয়েছে কাব্যং গ্রাহ্যম অলংকারাঃ। জি, বামন সংস্কৃত আলংকারিক বামনের মতে কাব্যং গ্রাহ্যম অলংকারাঃ, অর্থাৎ অলংকারের মধ্য দিয়েই কাব্য কি হয়? পাঠকের কাছে গ্রাহ্য হয়। গ্রাহ্য হয় মানে পাঠকের মনে স্থান পায়।
সংস্কৃত আলংকারিক বামনের মতে কাব্যং গ্রাহ্যম অলঙ্কারা, অলঙ্কারের মধ্য দিয়ে এই কাব্য পাঠকের কাছে যোগ্যতা পায় বা গ্রহণযোগ্যতা পায়। তো আমরা যদি জটিল আলোচনায় যেতে চাই না, কারণ আপনাদের আবার বলেছে আপনাদের আমি অলঙ্কার বিশেষজ্ঞ বানাতে চাই না, আপনাদের আমি কি মানে তাত্ত্বিক বানাতে চাই না, আপনাদের আমি ক্যাডার বানাতে চাই। তো সেই জন্য আমরা অনেক জটিল খুব গভীর আলোচনায় তত্ত্ব আলোচনায় যাব না। আমাদের পরীক্ষার জীবনে বা আমাদের সাধারণ জানার জন্য যেইটুকু প্রয়োজন তার মধ্যে আমরা ইনশাল্লাহ সীমাবদ্ধ থাকব। তো আমরা যদি একটু সিম্পলি ভাবি অলঙ্কারটা কি, সহজ করে ভাবি, তাহলে অলঙ্কার কি? যা কি করে? সৌন্দর্য সৃষ্টি করে, তাই অলঙ্কার। যা সৌন্দর্য সৃষ্টি করে, যা সৌন্দর্য সৃষ্টি করে তাই কি অলঙ্কার। আপনি একটু সিম্পল করে ভাবেন, একটা নারী দেহ ভাবেন। এই নারী বা আমার যে বোনেরা আছে, আমার শিক্ষার্থীরা আছে, তাই না, তারা কি করছে? নাকে একটা ফুল দিচ্ছে, সুন্দর লাগছে। গলায় একটা মালা দিচ্ছে, সুন্দর লাগছে। হাতে একটা বালা পড়ছে, সুন্দর লাগছে। খোফায় একটু ফুল গুজতেছে, সুন্দর লাগছে। তাহলে সে কিন্তু এমনিতেই সুন্দর, এমনিতেই কিন্তু সুন্দর। সেই সৌন্দর্যকে আরও একটু কি করছে? প্রস্ফুটিত করতে চাচ্ছে। যেই জিনিসগুলো থেকে সহায়তা করছে সেই জিনিসগুলোর নাম কি? অলঙ্কার। তাহলে কাব্যদেহে কি? কাব্যদেহে সৌন্দর্য সৃষ্টিকারী উপাদানকে বলা হয় অলঙ্কার। কাব্যদেহে সৌন্দর্য সৃষ্টিকারী উপাদানকে বলা হয় অলঙ্কার। অর্থাৎ কাব্যের শরীরকে যা দিয়ে সুন্দর করা হয়, মানুষের শরীরকে, এই যে নারীর শরীরকে যা দিয়ে সুন্দর করে, নারী দেহকে, সেগুলো যেমন অলঙ্কার, ঠিক তেমনি কি সাহিত্যের শরীরকে যা কিছু দিয়ে সুন্দর করা হয় তার নাম হচ্ছে অলঙ্কার। বুঝতে পেরেছেন? জি। তাহলে অলঙ্কারের কাজ কি? সাহিত্যের সৌন্দর্য সৃষ্টি করা। অলঙ্কারের কাজ কি? সাহিত্যের সৌন্দর্য সৃষ্টি করা। জি। অলঙ্কার কয় প্রকার? জবের পরীক্ষায় আসবে, বিশেষ পরীক্ষায়, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, অলঙ্কার কয় প্রকার বা সাহিত্যে অলঙ্কার কত ধরনের? তাহলে অলঙ্কার প্রধানত দুই প্রকার। প্রধানত দুই প্রকার। একটির নাম হচ্ছে শব্দালঙ্কার, আর একটি নাম হচ্ছে অর্থালঙ্কার। শব্দালঙ্কার এবং কি অর্থালঙ্কার। শব্দালঙ্কার, অর্থালঙ্কার। আচ্ছা, শব্দালঙ্কার কি? খুব সিম্পল। শব্দের ধ্বনি রূপের সাহায্যে সৃষ্ট অলঙ্কারকে শব্দের ধ্বনিরূপের সাহায্যে সৃষ্ট অলঙ্কারকে বলা হয় শব্দালঙ্কার। শব্দের ধ্বনিরূপের সাহায্যে, শব্দের ধ্বনিরূপের সাহায্যে সৃষ্ট অলঙ্কারকে বলা হয় শব্দালঙ্কার। ধ্বনিরূপের সাহায্যে, শব্দের ধ্বনিরূপের সাহায্যে সৃষ্ট অলঙ্কারকে বলা হয় শব্দালঙ্কার। অধরা ধরণী অলঙ্কারের কাজ কি বললেন? জি, কাজে যে আপনি এমনি ভাবেন আপনাকে অলঙ্কার কি করে, অলঙ্কার কেন পড়েন? শিক্ষার্থী বন্ধুরা, আমার শিক্ষার ছাত্রী অধরা ধরণী প্রশ্ন করেছে অলঙ্কারের কাজ কি। আপনি নিজেকেই যদি প্রশ্ন করেন অলঙ্কারের কাজ কি, তাহলে জুয়েল কিবরিয়াকে প্রশ্ন করতে হবে না। আপনি কানে দুল কেন পরেন? কানে দুল, নাকে ফুল, কপালে টিপ, চোখে কাজল কেন পরেন বলেন তো? অধরা ধরণী কেন পরেন? চোখে কাজল কেন দেন? কপালে টিপ কেন দেন? কানে দুল কেন দেন? তাই না? এখনকার মেয়েরা আবার কি করে, ওই যে সাইকেলের টায়ারের মতো বড় বড়, জি,
সাইকেলের চাক্কার মতো কানে দুল ঝুলায়, হ্যাঁ, এই এত বড় বড়, তাই না, ঝোলে রিং টায়ার আর কি। কেন দেন এগুলি? তাহলে ওই যে আপনার অলংকার যা করে, ওই অলংকার তো শব্দটা একই। আপনার সৌন্দর্য বৃদ্ধি করে যেমন অলংকার, তাহলে অলংকারের কাজ কি? সৌন্দর্য বৃদ্ধি করা। মানুষের ক্ষেত্রে মানুষের দেহ সৌন্দর্য বৃদ্ধি করা, আর সাহিত্যের ক্ষেত্রে কি? সাহিত্যের দেহের সৌন্দর্য বৃদ্ধি করা। জি, কত সহজ জিনিস। দেখেন অলংকারের কাজ কি, এটা আমি কি বলেছি এত কথা ভুলে যান, আপনি এমনি জিজ্ঞেস করেন যে অলংকার আসলে কি করে, তাই না? পড়াকে সহজ করে নিতে হবে, পড়াকে তো জটিল করার দরকার না। অলংকারের কাজ কি এমনিই বোঝা যায়। তার অলংকার দুই প্রকার, শব্দালংকার আর কি অর্থালংকার। শব্দালংকার শব্দের ধ্বনি রূপের সাহায্যে, শব্দের ধ্বনি রূপের সাহায্যে সৃষ্ট অলংকারকে বলা হয় শব্দালংকার। ওই যে দেখেন আমরা গতদিন যখন ছন্দ পড়াই তখন বোঝালাম যে 3-এ 3, 4-এ 4, মনে আছে? জোড়ে জোর, বেজোড়ে বেজোড়, মনে নাই? জোড়ে, এটি শব্দের ধ্বনি রূপ। কোন শব্দের সাথে কোন শব্দ দিলে কবিতাটা সুন্দর হবে, শ্রুতিমধুর হবে, তাই না? তারপর পাঠকের ভালো লাগবে, এই যে চিন্তা। কোন কালারের চুড়ি পরলে, কোন কালারের জামা পরলে, কোন কালারের দুল পরলে ম্যাচিং করে পরেন না? জি, জামার সাথে কি করেন? হ্যাঁ, কানের দুল ম্যাচিং করেন, রিংটা ম্যাচিং করেন, টিপটা ম্যাচিং করেন শাড়ির সাথে, করেন তো? অনেক সময় কি গালের ব্লারটাও করেন কি ওই পোশাকের সাথে মিলিয়ে। তাহলে আপনি ওই যে অলংকার, তাহলে শব্দ, অর্থাৎ কোন শব্দের সাথে কোন শব্দ বসালে, কোন শব্দের পরে কোন শব্দ দিলে, কোন কোন শব্দ বসালে ধ্বনি সাম্যটা ভালো লাগবে, পড়তে সুন্দর লাগবে, আটকাবে না, বাধাপ্রাপ্ত হবে না, ছন্দে ছন্দে দুলি আনন্দ করে পড়া যাবে। এই যে জ্ঞান, এই জ্ঞানটার নামই হচ্ছে কি কাব্য জ্ঞান। আর এই কৌশলটির নাম হচ্ছে শব্দালংকার। কোন শব্দের পরে কোন শব্দ, কোন শব্দের পরে কোন শব্দ বসালে কাব্যশ্রুতি মধুর হবে, সৌন্দর্য সৃষ্টি হবে, সেটির নাম হচ্ছে শব্দালংকার। তাহলে শব্দের ধ্বনিরূপের সাহায্যে সৃষ্ট অলংকারকে বলা হয় শব্দালংকার। আর অর্থালংকার কি? জি, অর্থালংকার হলো জি শব্দের সাহায্যে, শব্দের অর্থ, শব্দের অর্থের সাহায্যে সৃষ্ট অলংকারকে, শব্দের অর্থের সাহায্যে সৃষ্ট অলংকারকে বলা হয় অর্থালংকার। এটা হলো শব্দের রূপ দিয়ে, শব্দের চেহারা দিয়ে, শব্দের ধ্বনি রূপ দিয়ে যে অলংকার, সেটা হলো শব্দালংকার। আর শব্দের অর্থের সাহায্যে সৃষ্ট অলংকারকে, শব্দের অর্থের সাহায্যে সৃষ্ট অলংকারকে বলা হয় কি অর্থালংকার। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস মনি ম্যাচিং করে দুল পরেন না, অন্য কালার পরেন, সেটিও আরেক ধরনের সৌন্দর্য, কন্ট্রাস্ট। জি, ছেলের সাদা শার্ট কালো প্যান্ট, কেন? সাদা কালো, কন্ট্রাস্ট, গ্লেজ। জি, আপনি একটা কালারের সাথে আরেকটা কালার, ভিন্ন কালার যখন দেবেন সেটা এক ধরনের কি কন্ট্রাস্ট, এটা একটা ম্যাচিং। একই রকম শাড়ি, চুড়ি, দুল, তারপরে টিপ, এটা যেমন একটা কালার ম্যাচিং, ঠিক তেমনি ভিন্ন দুটি কালার মিলে কি কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট। জি, সাদা শার্ট কালো প্যান্ট, কেন? সাদা শার্ট সাদা প্যান্ট হলে সমস্যা কি? কালো প্যান্ট কালো শার্ট হলে সমস্যা কি? না, ভালো লাগবে না, কন্ট্রাস্ট, তাই না? সবুজ শাড়ির সাথে লাল ব্লাউজ, কিংবা লাল শাড়ির সাথে সবুজ ব্লাউজ ভালো লাগে, কেন? কন্ট্রাস্ট। জি, সাদা কালোর কম্বিনেশন পোশাক সুন্দর লাগে, কেন? কন্ট্রাস্ট। জি, তো যাই হোক, তো সেটা হচ্ছে, এটা হলো বাইরের এই ধ্বনিরূপ। আর একটা হলো কি মিনিং, শব্দের অর্থের সাহায্যে, শব্দের অর্থের সাহায্যে সৃষ্ট অলংকারকে বলা হয়, শব্দের অর্থের সাহায্যে সৃষ্ট অলংকারকে বলা হয় অর্থালংকার। তাহলে এখানে এটা শব্দরূপ বা শব্দের চেহারা দিয়ে যে সৌন্দর্য সৃষ্টি করে সেটা শব্দালংকার। আর শব্দের মিনিং দিয়ে, গভীরতা দিয়ে যে অলংকার সৃষ্টি করা হয় তার হচ্ছে অর্থালংকার। একটু সহজ করে বোঝায়, মানুষ দিয়ে বোঝায়। একটা হলো আপনাকে দিয়ে বোঝায়, আপনাদেরকে দিয়ে। তাহলে ওই যে চুড়ি পরলেন, দুল পরলেন,
তাই না, টিপ পরলেন, হ্যাঁ, মালা পরলেন, তাহলে আপনি সুন্দর হলেন এইভাবে। তারপরে কি করলেন, কাজল দিলেন, গালে লাল লাল করে গোল গোল করলেন, তাই না, এই চোখের পাতার পর আবার লাল, নীল, বেগুনি, খয়েরি, হলুদ দিলেন, দিয়ে নিজেকে সুন্দর করলেন। আচ্ছা, কোনো মেয়ে যদি এগুলি না পরে তাহলে কি সে সুন্দর হবে না? কোনো মেয়ে দুল পরে না, ফুল পরেনি, মালা পরেনি, চুড়ি পরেনি, এই কাজল দেয়নি, গালে গোল গোল করেনি, তারপরে ভুরুর উপর দিয়ে লাল, নীল, বেগুনি করেনি, তাহলে কি সে সুন্দর নয়? কোনো অলংকারই পরেনি, তাহলে কি সে সুন্দর নয়? জি, সুন্দর। কেমনে সুন্দর? জি, অর্থালঙ্কার, মনের সৌন্দর্য, ভিতরের সৌন্দর্য। জি, তাহলে একটা হলো বাহ্যিক সৌন্দর্য আর একটা হচ্ছে ভিতরের সৌন্দর্য। বোঝা গেছে? একটা হলো শব্দের সাহায্যে অলংকার, শব্দের ধ্বনি রূপের সাহায্যে, আর একটা হলো গভীরতর অর্থ, মিনিং, অর্থালঙ্কার। তাহলে কোন অলংকার শ্রেষ্ঠ? কোন অলংকার শ্রেষ্ঠ বলেন? জি, অর্থালঙ্কার। অলংকারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার কোনটি? অর্থালঙ্কার। জি, তাহলে প্রত্যেকটা মানুষ অলংকার না পড়লেও সুন্দর। কেন সুন্দর? যদি অর্থালঙ্কার থাকে, আবার সুন্দর নাও হতে পারে। জি, অলংকার পরেননি তাও সুন্দর হতে পারেন, অলংকার পরেছেন তাও সুন্দর হতে পারেন। যদি অন্তরের অলংকার না থাকে, অন্তরের সৌন্দর্য না থাকে, তাহলে এই শব্দালঙ্কার কোনো কাজে আসে না। বোঝা গেছে? অর্থালঙ্কার অর্থাৎ ভিতরে যার অলংকার নেই, ভিতরে যার সৌন্দর্য নেই, তার বাইরের সৌন্দর্য কোনো কাজে আসে না। জি, তাহলে এই সাহিত্যের দুই অলংকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অলংকার কোনটি? অর্থালঙ্কার। অর্থালঙ্কার থাকলে শব্দালঙ্কার আরো বেশি সৌন্দর্য সৃষ্টি করে, কিন্তু যার অর্থালঙ্কার নেই, অর্থের কোনো গভীরতা নেই, তার শব্দালঙ্কার শ্রুতি কটুতা তৈরি করে। জি, আমরা এবার যাবো আর একটু গভীর। শব্দালঙ্কার আবার কয়েক প্রকারের, শব্দালঙ্কার আবার কি কয়েক ধরনের। এর মধ্যে একটিকে বলা হয় উপমা। কি বলা, সরি, শব্দালঙ্কার উপমা না, শব্দালঙ্কার হচ্ছে অনুপ্রাস, যমক। জি, অনুপ্রাস কে যমক, ঠিক আছে, লিখে নেন, অনুপ্রাস, যমক। শ্লেষ, বক্রোক্তি। জি, শব্দালঙ্কার প্রধানত চার প্রকার। শব্দালঙ্কার প্রধানত বলছে, আরো ছোটখাটো বেশ কিছু ভাগ আছে। শব্দালঙ্কারের আবার প্রধানত চার প্রকার। অনুপ্রাস অলঙ্কার, যমক অলঙ্কার, শ্লেষ অলঙ্কার এবং বক্রোক্তি। শব্দালঙ্কার অনুপ্রাস, জি, যমক, শ্লেষ এবং কি বক্রোক্তি। এদের মধ্যে পরীক্ষায় আমাদের বেশি লাগে হচ্ছে অনুপ্রাস। একটু জব রিলেটেড পরীক্ষায় একটু বেশি প্রয়োজন হয় অনুপ্রাস। অনুপ্রাস কি লিখে নেন। একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের, একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের একাধিকবার ব্যবহারে সৃষ্ট অলঙ্কারকে বলা হয় অনুপ্রাস। একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের একাধিকবার ব্যবহারে সৃষ্ট অলঙ্কারকে বলা হয় অনুপ্রাস। একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের
একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের একাধিকবার ব্যবহারে সৃষ্ট অলঙ্কারকে বলা হয় অনুপ্রাস। আনোয়ার সরকার, স্যার বকা দেন। কি বকা না দিলে জোশ আসতেছে না নাকি আনোয়ার? বকা ঝোকা না দিলে কি জোশ আসছে না? দেখেন আমার ছাত্র আনোয়ার বলছে স্যার আপনি বকা দেন, বকা না দিলে তো জোশ পাওয়া যাচ্ছে না নাকি? আচ্ছা হ্যাঁ বকা দিব, দাঁড়ান দু একটা অগামগা প্রশ্ন করুক আগে কেউ, তারপরে ওই মগাদের দিয়ে সবাইকে বকা দিব। জি, তাহলে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের একাধিকবার ব্যবহারে সৃষ্ট অলঙ্কারকে বলা হয় অনুপ্রাস। লিখেছেন? আচ্ছা, আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম। দেখেন কি খেলা জানেন? এরকম বলতাম, বলতে দেখি কতবার বলতে পারিস? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। আমরা বলতে বলতে একসঙ্গে বলে দিতাম যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই যে পাখি পাকা পেঁপে খায়, এই যে প্রত্যেকটা শব্দ শুরু হলো কি দিয়ে? প প প দিয়ে, এর নাম অনুপ্রাস। চাচা চাচি, হ্যাঁ চেঁচাই, চাচা চাচি চেঁচাই, চাচি চেঁচিও না চাচা চাচে, চাচি চেঁচিও না চাচা চাচে। এই যে চ চ চ দিয়ে। স্বামী সুন্দর সন্ধ্যায় সোনার সংসার শেষ হয়ে গেল। আর যদি চাপাইয়া ভাষায় বলি তাহলে স্বামী সুন্দর সন্ধ্যায় সোনার সংসার শেষ হয়ে গেল। স্বামী সুন্দর সন্ধ্যায় সোনার সংসার কি? স্বামী সুন্দর সন্ধ্যায় সোনার সংসার শেষ হয়ে গেল। যে স্বামী সুন্দর সন্ধ্যায় সোনার সংসার শেষ হয়ে গেল, জি সব অনুপ্রাস। জি, কাক কালো কোকিল কালো, কালো কন্যার কেশ। কাক কালো কোকিল কালো, কালো কন্যার কেশ। জি হ্যাঁ, এই যে দেখছেন আরিফুল ইসলাম থ্যাংক ইউ বলছে কাঁচা কঞ্চি কাইটা কাকি কুত্তারে। আচ্ছা কুকাই কাকা কেকাই, হ্যাঁ ঠিক আছে, কাঁচা কঞ্চি কাইটা কাকি কুত্তারে মারি আর কি হলো। তাহলে এটা অনুপ্রাস, কে নাম? অনুপ্রাস। এখন অনুপ্রাসের কিন্তু অনেকগুলি ভাগ আছে। অনুপ্রাসের অনেকগুলি ভাগ আছে। আদ্যানুপ্রাস, অন্তানুপ্রাস, মধ্যানুপ্রাস, বৃত্তানুপ্রাস, সেকানুপ্রাস, লাটানুপ্রাস, সুত্তানুপ্রাস। তো এত গভীরে আপনাকে নিয়ে যাব না, কারণ নিয়ে গেলে আপনি আবার মহাপণ্ডিত হয়ে যাবেন। জি, আপনাকে পণ্ডিত করার কোর্স এটা না, এটাকে চাকরি পাওয়ানোর কোর্স, আর পণ্ডিত বানাবো পরে। তা আপাতত দেখতে পারি যে আদ্যানুপ্রাস, অন্তানুপ্রাস শুরুতে থাকতে পারে, শুরুতে মিল থাকতে পারে, শেষে মিল থাকতে পারে। শুরুতে যদি মিল দিয়ে শুরু হয় তাহলে আদ্যানুপ্রাস। বলছে পাকা যে ফল পড়ল মাটির টানে, শাখা আবার সাইকি তাহার পানে। পাকা যে ফল পড়ল মাটির টানে, শাখা আবার সাইকি তাহার পানে। এই যে পাকার সাথে শাখা, এর নাম আদ্যানুপ্রাস। শুরুতেই মিল। আদ্যানুপ্রাস, পাকা যে ফল পড়ল মাটির টানে, শাখা আবার সাইকি তাহার পানে। আদ্যান। অন্তানুপ্রাস, শেষে মিল। যেমন এখানে ঘটে গেছে অলরেডি, টানের সাথে পানে। প্রায় কবিতায় কিন্তু অন্তানুপ্রাস থাকে, ম্যাক্সিমাম কিন্তু অন্তানুপ্রাস। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল কি থাকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অন্তানুপ্রাস। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বেঁধে রেখেছে 2 নয়নের জলে। তলের সাথে জলের মিল। ওই যে
পরপর দুটো লাইনের মিল, অন্তানুপ্রাস। অন্তানুপ্রাস শুরুতে মিল, এই যে পাকা যে ফল পড়লো মাটির টানে, শাখা আবার সাইকি তাহার পানে, পাকার সাথে শাখা, এর নাম আদ্যানুপ্রাস। খুব কম ব্যবহার করা হয়, কিন্তু এটা হয়। জি। মধ্যানুপ্রাস, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নেশা। কি দারুণ কবিতা দেখেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার। দেখেছেন যে কি মাল কবি জীবন্ত দাস। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার। ওই যে গাধা, রবিউল ইসলাম প্রিন্স গাধা, ওই যে পা কা সা, পায়ের সাথে সা, পা ধ্বনি, ধ্বনি বুঝিস, পা আর নিচের ধ্বনিটা কি সা, তাহলে আয় আয়, এই যে আদ্যানুপ্রাস, পা সা। তাহলে এটা হচ্ছে। তারপরে আবার মধ্যানুপ্রাস বললাম, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নেশা। এইভাবে বৃত্তানুপ্রাস, সেকানুপ্রাস, চঞ্চল করিস মোর অঞ্চল ধরিয়া টানিয়া। চঞ্চল করিস মোর অঞ্চল ধরিয়া টানিয়া। চঞ্চল করিস মোর অঞ্চল ধরিয়া টানিয়া, সেকানুপ্রাস। তো আরো অনেক অনুপ্রাস আছে, বললাম যে তোমরা অত গভীরে যাবো না, শুধু না, কিন্তু অনুপ্রাসটাকে অন্তত এইটুকু তো বোঝেন যে একই বর্ণ যদি বারবার ব্যবহার করা হয়, একই বর্ণ যদি বারবার ব্যবহার করা হয়, তাহলে তার নাম কি? জি, অনুপ্রাস। তো অনুপ্রাস যদি একদম শুরুতে থেকে তাহলে আদ্যানুপ্রাস, শেষে হলো অন্তনুপ্রাস, মাঝে থাকলে মধ্যানুপ্রাস, এর বাইরে আরো অনুপ্রাস, লাটানুপ্রাস, সেকানুপ্রাস, বৃত্তানুপ্রাস, চুত্তানুপ্রাস ইত্যাদি। যমক। যমক কি? যমক হলো, দেখেন, ভারত খ্যাত আপনার গুণে। ভারত খ্যাত আপনার গুণে। ভারত খ্যাত আপনার গুণে। আচ্ছা, আমার কাছে কবিতা শুনতে চান? শুধু দুই বিঘা জমি, ঠিক আছে, শোনাবো। যান যে একদিন লাইভে ঢুকে পড়বে, আগের দিনের মতো একদিন লাইভে ঢুকে আবার রবীন্দ্রনাথের কবিতা শোনাবো। এর আগে একদিন নজরুল শুনিয়েছিলাম, এরপর আমার গ্রুপে জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতিতে ঢুকবো, একদিন ঢুকে কি করব, লাইভ শোনাবো ইনশাল্লাহ কবিতা। যান। আচ্ছা, দেখেন, ভারত খ্যাত আপনার গুণে, দুটো একই শব্দ পাশাপাশি ব্যবহার করেছি, কিন্তু ভিন্ন অর্থ। একই শব্দ কি দুইবার দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হলে তাকে বলা হয় যমক। একই শব্দ, জি, দুইবার দুই অর্থে, একই শব্দ দুইবার, শব্দ একটাই, দুইবার ব্যবহার করব দুই অর্থে। একই শব্দ, জি, দুইবার দুটি ভিন্ন অর্থে ব্যবহার করা হলে সে অলংকারকে বলা হয় যমক। ভারত খ্যাত আপনার গুণে। জি, এই ভারত হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর গোটা ভারতবর্ষে খ্যাত আপনার গুণে। জি, ঠিক আছে। এক ভারত, আবার একটা হলো ভারতবর্ষ। ভারত খ্যাত, মানে গোটা মহাদেশ খ্যাত আপনার গুণে। ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো চিনি, আমি চিনি ভালো চিনি, আমি চিনি ভালো চিনি। তাহলে আমি চিনি ভালো চিনি, প্রথম শ্রেণী পরের শ্রেণী, এক শ্রেণী না দুই শ্রেণী? বানানে কোনো পার্থক্য আছে? বানানে কোনো পার্থক্য?
আনা দরে আনা যায় কত আনারস, ঠিকই বলেছেন। ভারতচন্দ্র বলেছে 8 পনে আধশের, আমার এদিকে জায়গা না, এখানে লিখছি 8 পনে আধশের আনিয়াছি চিনি, অন্য লোকে ভুয়া দেয় ভাগ্য ভালো চিনি। 8 পনে আধশের আনিয়াছি চিনি, অন্য লোকে ভুয়া দেয় ভাগ্য ভালো চিনি। 8 পনে আধশের আনিয়াছি চিনি, 8 পনে আধশের আনিয়াছি চিনি, অন্য লোকে ভুয়া দেয় ভাগ্যে ভালো চিনি। তাহলে দুটোই চিনি, একই বানান, একই বানান, কিন্তু দুটো একই শব্দ দুইবার ব্যবহার করেছে দুটি ভিন্ন অর্থে। তার এর নাম হচ্ছে যমক। এর নাম কি? যমক। যমক, এর নাম যমক। জি। হার মানাহার পরব তোমার গলে, নজরুল বলেছে হার মানাহার পরাব তোমার গলে। হার মানাহার, তাহলে যে হার মানা, এই হার আর এই হার দুটো একই শব্দ, একই বানান। হার মানাহার পরাব তোমার গলে, হার মানাহার পরাব তোমার গলে। তাহলে এই হার হলো কি? পরাজয়। আর এই হার কি? মালা বা অলংকার। তাহলে একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে, কিন্তু কি দুই অর্থে। তাহলে একই এরকম অনেক উদাহরণ আমি বলতে পারি, শুধু মনে রাখবেন যে একই শব্দ দুইবার ব্যবহার করা হবে দুই রকম অর্থে। একই শব্দকে দুইবার ব্যবহার করা হবে কি দুই অর্থে। এই ধরনের প্রয়োগকে বাংলা সাহিত্যে বলা হয় যমক। জি। এবার লেখেন শ্লেষ। কি লিখবেন? শ্লেষ। শ্লেষ কি? একবার ব্যবহার করা হবে দুই অর্থে। একটা শব্দ যদি দ্ব্যর্থক অর্থ প্রকাশ করে, শব্দ একটি কিন্তু অর্থ প্রকাশ করবে কি দুই। জি। যেমন মাথার ওপর জ্বলিছেন রবি। নজরুল বলছে মাথার উপর জ্বলিছেন রবি। এই রবি দ্বারা তিনি সূর্যকে বুঝিয়েছেন মাথার উপর জ্বলছে, আবার তিনি বোঝাতেছেন যে মাথার উপর তো কি রবীন্দ্রনাথ আছেই, আর ভয় কি। এর আগে ওই যমকের সাথে শ্লেষের পার্থক্য কি? যমকে একই শব্দ দুইবার ব্যবহার করা হবে, একই শব্দ দুইবার ব্যবহার করা হবে দুই অর্থে। কিন্তু এবার একটা শব্দ দিয়ে দুইটা অর্থ বোঝাবো, দুইবার ব্যবহার করব না, একটা শব্দ দিয়েই দুই রকম মিনিং করব। মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। নজরুল বলছেন আমার কৈশোর কবিতায়, পরোয়া করি না বাসি কি না বাসি, যুগের হুজুগ কেটে গেলে। পরোয়া করি না বাসি বা না বাসি, যুগের হুজুগ কেটে গেলে। মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। যে আমি বাসি কি মরি তাতে আমার কোনো টেনশন নাই, ব্রিটিশ আমাকে ধরে নিয়ে যাবে, ফাঁসি দিবে দিক, কারণ মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। তাহলে রবি একটি শব্দ, যেটার দ্বারা কবি এখানে এমন একটি কৌশল নিয়েছেন যে একদিকে মাথার উপর সূর্য জ্বলছে সেটা বোঝা যাবে সাধারণ অর্থে, আর একটা গভীর অর্থে কি বোঝা যাবে? রবীন্দ্রনাথ ঠাকুর। কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত সরাসর, তাহার প্রভায় প্রভাকর। খুব দারুণ একটি লাইন। কে বলে ঈশ্বর গুপ্ত, কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত সরাসর।
কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত সরাসর, তাহার প্রভায় প্রভা পায়, তাহার প্রভায় প্রভা পায় প্রভাকর। কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত সরাসর, তাহলে কে বলে ঈশ্বর মানে স্রষ্টা সৃষ্টিকর্তা গুপ্ত, ঈশ্বর সৃষ্টিকর্তা গুপ্ত কে বলে, তাহার প্রভায় প্রভাবায় প্রভাকর, প্রভাকর মানে সূর্য, সৃষ্টিকর্তা গুপ্ত এটা কে বলে, সৃষ্টিকর্তার প্রভাতেই তো সূর্য প্রভা পায়। জি না ভাই, এটা স্লোগান ছিল না, মিরাজ শেখ অনেক সবকিছুকে স্লোগান মনে করে নিলে কেমনে হবে। জি আবার এটা একদিকে ঈশ্বর গুপ্ত, গুপ্ত না ব্যপ্ত সরাসরি, ঈশ্বর গুপ্ত তার প্রভায় প্রভাবায় ঈশ্বর গুপ্ত কবি, ঈশ্বর গুপ্ত যার প্রভায় প্রভাকর পত্রিকায় প্রভা পায়, ঈশ্বর গুপ্ত কবি যার প্রভাতে কি প্রভাকর পত্রিকা প্রভা পায়, এটা একটা মিনিং। আর একটা মিনিং হলো ঈশ্বর গুপ্ত না, ঈশ্বর গুপ্ত না ব্যপ্ত আছে, কি করে বোঝা যায়, তার প্রভাতেই তো সূর্য আলো পায়। জি তাহলে একই শব্দকে যদি একাধিকবার ব্যবহার না করে, একবার ব্যবহার করে দুই অর্থ, ভালো করে শোনো, একটা হচ্ছে শ্লেষ আর একটা যমক। যমক কি, যমক হলো দুইবার ব্যবহার করবে একই শব্দ দুইবার দুই অর্থে, যমক হচ্ছে একই শব্দ দুইবার ব্যবহার করবো অর্থপক্ষ শব্দ দুইটা যমক, আর আমি একবারই ব্যবহার করব দুই অর্থ বোঝাবো, তার নাম হচ্ছে শ্লেষ। জি আর একটা কি বক্রোক্তি, গুরুত্বপূর্ণ না তা বলে বক্রোক্তি। বক্রোক্তি কি, যখন আমি হ্যাঁ দ্বারা না বোঝাবো, না দ্বারা হ্যাঁ বোঝাবো। শ্লেষ মানে এক ঢিলে দুই পাখি মারে, ঠিক মণিশঙ্কর নয়ন, শ্লেষ মানে এক ঢিলে দুই পাখি মারে। হ্যাঁ বক্রোক্তি কি, আমি খাবো না, আমি খাবো না, ব্যাকরণে মনে আছে শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকরণে বলেছিলাম যে আমি খাবো না, আমি খাবো না মানে কি, খাবো না না খাবো, খাবো। আমি তোমাকে ভালোবাসি না, আমি কি তোমাকে ভালোবাসিনি, ভালোবাসি নি না মানে ভালোবাসি নি না, ভালোবেসেছি। তার মানে কণ্ঠস্বরের বক্রতার দ্বারা, কণ্ঠস্বরের কি বক্রতার দ্বারা যে জিনিসটা বোঝানো হয়, কণ্ঠস্বরের বক্রতার দ্বারা যে বিষয়টাকে বোঝানো হয় তার নাম হচ্ছে বক্রোক্তি। ঠিক আছে, আমি কি সেখানে যাব না, আমরা কি বেড়াতে যাব না, আমরা বেড়াতে যাব না মানে কি, আমরা অবশ্যই বেড়াতে যাব। বুঝতে পারলেন, বক্রোক্তি। কিংবা স্বাভাবিকভাবেও যদি বলে অনেক সময় বক্রোক্তি বোঝানো যায়, হ্যাঁ তাই না। মা বলছে খুব আমাকে একবারে লেখাপড়া করে খুব উদ্ধার করে দিয়েছে, খুব আমাকে তুমি, বুঝেন নাই, তার মানে মায়ের কথাটা তোমাকে বলছে যে তুমি আমাকে খুব একবারে ভালো কাম করে দিয়েছো। আসলে আপনাকে ভালো কাম করে দিয়েছেন সেটা বোঝাতে না, জি তুমি একবারে খুব ভালো কাজ করেছো, হ্যাঁ খুব ভালো কাজ করে ফেলেছো। তার মানে আপনাকে এটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে বাক্যটা ভালো কাজ করেছো, কিন্তু কণ্ঠ এটা যদি এমনি লেখেন যে তুমি খুব ভালো কাজ করেছো, তাহলে এটা কিন্তু বোঝা যাবে না, কণ্ঠস্বর দিয়ে বোঝাতে হবে। কি দিয়ে, কণ্ঠস্বর দিয়ে বোঝাতে হবে। বুঝতে পারলেন, তাহলে কণ্ঠস্বর দিয়ে বোঝানো হলে সেই ক্লাসটি হচ্ছে। ইংরেজি পড়াবে কে কি, এটা নিয়ে যদি এটা ক্লাসে কমেন্টস করেন তাহলে কেমনে ক্লাস হবে বলেন, ইংরেজি ক্লাস কেমনে কোথায় হবে, এটা অন্য জায়গায় কমেন্টস করবেন। জি মেয়েরা বেশি বলে বক্রোক্তি, জি আপনারাও বলেন। হ্যাঁ আমি কি ডরাইছো কি ভিখারি রাঘবে, আমি কি ডরাইছো কি ভিখারি রাঘবে, মানে আমি কি ডরাই না, ডরাই না, ডরাই না। বুঝতে পারলেন, তার মানে কণ্ঠস্বর দিয়ে যদি কোনো কিছু প্রকাশ করা হয় সেই ধরনের জিনিসকে বলা হয় বক্রোক্তি। আমরা অত গভীরে আর যেতে চাই না, এবার একটু অর্থালঙ্কার নিয়ে কথা বলবো। অর্থালঙ্কারের অনেক ভাগ, অনেক, কিন্তু আমরা দু একটি প্রধান ভাগের কথা বলছি। তার একটি ভাগের নাম হচ্ছে, প্রধান ভাগ পাঁচটি। অর্থালঙ্কার প্রধান সাদৃশ্যমূলক অলঙ্কার, সাদৃশ্যমূলক অলঙ্কার, বিরোধমূলক অলঙ্কার,
শৃঙ্খলামূলক অলঙ্কার, গূঢ়ার্থমূলক, সাদৃশ্যমূলক, বিরোধমূলক, শৃঙ্খলামূলক, গূঢ়ার্থমূলক। আর একটা ন্যায়মূলক। জি, 5 প্রকার। অর্থালঙ্কার প্রধানত 5 প্রকার। অর্থালঙ্কার প্রধানত কি? অর্থালঙ্কার প্রধানত 5 প্রকার। প্রধানত সাদৃশ্যমূলক অলঙ্কার, বিরোধমূলক অলঙ্কার, শৃঙ্খলামূলক অলঙ্কার, গূঢ়ার্থমূলক অলঙ্কার, ন্যায়মূলক অলঙ্কার। তো এইগুলি আমাদের বিশেষ পরীক্ষা বা জবের পরীক্ষায় কোনোদিন আসেনি, আসার সম্ভাবনাও কম। ঠিক আছে, আমরা তো বললাম যে আপনাকে এগুলো এত জিনিস আসলে আপনার কাছে অপ্রাসঙ্গিক বা গভীরে, আমরা যেটুকু খুব বেশি এগুলো আমাদের লাগবে না। শৃঙ্খলা আমাদের এই দুটো জিনিসে অল্প একটু লাগবে। সাদৃশ্যমূলক আর বিরোধমূলক অলঙ্কারটাকে একটুখানি জানিয়ে রাখি। বিরোধমূলকও গুরুত্বপূর্ণ, ওই অর্থে না, বাংলার স্টুডেন্ট ছাড়া, তারপরেও একটু দেখি। সাদৃশ্যমূলক, সাদৃশ্যমূলক অলঙ্কার দুটি ভিন্ন বস্তুর মধ্যে যে গভীরতর কোনো সাদৃশ্য যদি খুঁজে পাওয়া যায়, আপাত ভিন্ন দুটি বস্তুর মধ্যে কি যে ধরনের সাদৃশ্য করা যায় সেটা হচ্ছে সাদৃশ্যমূলক অলঙ্কার। ঠিক আছে, সংজ্ঞাটা একটু বললাম যে আপাত দৃষ্টিতে দেখতে দুটি ভিন্ন জিনিস, কিন্তু তাদের মাঝে একটা সাদৃশ্য। বুঝতে পারলেন? যেমন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখন বলেন তো, পাখির নীড়ের মতো চোখ, কোথায় চোখ আর কোথায় পাখির নীড়? দুটোকে এক মাল না ভিন্ন মাল? চোখ কোথায় আর পাখির নীড় কোথায়, তাই না? চোখ কোথায়, আরে পাখির নীড় কোথায়? হ্যাঁ, ধরে নিচ্ছি আমরা এটা পাখির নীড়। আচ্ছা, তাহলে চোখের সাথে পাখির নীড়ের কি সাদৃশ্য আছে? নাই, কিন্তু এর মধ্যে গভীরতর সাদৃশ্য লেখক খুঁজে পেয়েছেন। সাদৃশ্য কি খুঁজে পেয়েছেন? কি বলেন তো, কি সাদৃশ্য? চোখের সাথে পাখির নীড়ের সাদৃশ্য কি? চোখও সুন্দর, পাখির নীড়ও সুন্দর। আসলে এমন একটা গভীর সাদৃশ্য লেখক খুঁজে পেয়েছেন যেটা আপনি পাননি। এটাই তো লেখকের কারিশমা। আমার পাখির নীড় নৌকার মতো দেখতে হয়ে গেছে নাকি? আচ্ছা, ধরে নেন একটা কথার কথা। তাহলে জি, কি হচ্ছে বিষয়টি? হচ্ছে যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এর মধ্য দিয়ে আসলে একটা গভীরতর সাদৃশ্য, পাখির নীড়ের সাথে চোখের একটা গভীর মিল আছে। গভীর মিলটা কি? পাখির নীড় কেমন? পাখির নীড় কিসের প্রতীক? শান্তির প্রতীক। নীড় শান্তির প্রতীক। সারাদিন পাখি যেখানে থাকুক কি করে? নীড়ে গিয়ে, বাসায় গিয়ে শান্তি পায়। বাড়িতে গেলে, আপনি যেখানে যান, পৃথিবীর যেখানে যান, বাড়িতে গেলে শান্তি পাওয়া যায়। ঠিক তেমনি বনলতা সেনের চোখ। কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এই হেঁটে 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 ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। যখন কবি চোখের দিকে তাকাচ্ছেন, বনলতার চোখের দিকে যেদিন তাকিয়েছেন, সেদিন তার মনে হলো যাক শান্তি, আশ্রয়। গড, রবিন আশ্রয়, রবিন লিখেছে আশ্রয়। গড, পাখির নীড় যেমন পাখির আশ্রয়, কর্মক্লান্ত পাখি, কর্মব্যস্ত পাখি সারাদিন পরে নীড়ে ফিরে এসে শান্তি পায়, আশ্রয় পায়। ঠিক তেমনি এই নায়িকার চোখের দিকে তাকালে নায়কের কি শান্তি, আশ্রয়। জি, এটি হচ্ছে সাদৃশ্য। এই যে এই সাদৃশ্য বাইরে থেকে আপাত বিরোধ দুটি বস্তু, বুঝতে পারলেন?
মানে আপাত দৃষ্টিতে দুটি ভিন্ন বস্তু, আপাত দৃষ্টিতে দুটি ভিন্ন বস্তু, আপাত দৃষ্টিতে দুটি কি ভিন্ন বস্তু, কিন্তু তাদের মাঝে গভীরতর কোনো কি বৈশিষ্ট্যগত কোনো না কোনো মিল আছে। এই মিলটা যে কবি খুঁজে পেয়েছেন এটার নামই হচ্ছে সাদৃশ্যমূলক অলঙ্কার। চাঁদের মতো মুখ। এবং বাংলা কবিতার আছে সাদৃশ্যমূলক অলঙ্কার, আবার অনেকগুলো ভাগ আছে। সাদৃশ্যমূলক অলঙ্কারের অনেক ভাগ আছে। একটি ভাগের নাম হচ্ছে উপমা। কি নাম? উপমা। উপমা, তারপরে হলো রূপক, তারপরে উপমা, তারপর উৎপ্রেক্ষা, যে ইত্যাদি। উপমা, সাদৃশ্যমূলক অলঙ্কার। তাহলে অর্থালঙ্কার প্রধানত 5 প্রকার। এই 5 প্রকারের প্রধান ভাগ হচ্ছে সাদৃশ্যমূলক অলঙ্কার। সাদৃশ্যমূলক অলঙ্কার আবার কি উপমা, রূপক, উৎপ্রেক্ষা। তার মধ্যে কবিতার সবচেয়ে বহুল ব্যবহৃত অলঙ্কারের নাম উপমা। কবিতার সবচেয়ে বহুল ব্যবহৃত অলঙ্কারের নাম কি উপমা। কবিতা লিখতে হলে উপমা লাগবেই। মেঘের মতো তার চুলের দিকে যখন তাকালাম, মেঘের মতো তার চুল যখন খুলে দাঁড়ালো, যে আমার পুরো পৃথিবী ঢেকে গেল। মেঘের মতো কালো চুল খুলে যখন সে দাঁড়ালো, আমার পুরো পৃথিবী কি ঢেকে গেল, শুধু তার চুলই থাকলো। তার মানে তার চুল কার মতো? মেঘের মতো। জসীমউদ্দিন বলছে জালি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু। জালি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু। তাহলে নায়ক বাহু, রূপায়ের বাহুকে তুলনা করেছে কার সাথে? জালি লাউয়ের ডগার সাথে। কোথায় জালি লাউয়ের ডগা আর কোথায় রূপায়ের বাহু? তাহলে এই জালি লাউয়ের ডগার সাথে রূপায়ের বাহুর কোনো না কোনো একটা সাদৃশ্য আছে, মিল আছে। এই যে দুটি জিনিসের মধ্যে কোনো একটা মিল খুঁজে পাওয়া, এটা হচ্ছে উপমা। লাউয়ের ডগা যেমন জালি, কচি, জালি লাউয়ের ডগা কেমন? নরম, কোমল, সফট। ঠিক তেমনি ওই রূপায়ের কি বাহুটাও নরম, কোমল, সফট। বুঝতে পারলেন? আবার সারেঙ্গ উপন্যাসে, শহীদুল্লাহ কাছে সারেঙ্গ উপন্যাসে কদম সারেং, এই কদম সারেং নবিতুনকে জড়িয়ে ধরে দুই বাহু দিয়ে। সেই বাহুগুলো কেমন? শাবলের মতো। শহীদুল্লাহ কাছের বলছে শাবলের মতো বাহু দিয়ে নবিতুনকে জড়িয়ে ধরে কদম, কো কো শব্দে কুকিয়ে ওঠে নবিতুন। তাহলে এখন এই যে বাহুর দুটো শাবলের মতো, এখানে নায়কের বাহুর কি শক্তি বা ক্ষমতাকে বোঝানো হচ্ছে। তার মানে এই যে কোনো বাহু জালি লাউয়ের ডগার মতো, এখন লেখক চিন্তা করবেন যে তার নায়কের বাহু কার মতো? জালি লাউয়ের ডগার মতো, নাকি শাবলের মতো, নাকি কার মতো? চোখ পাখি নীড়ের মতো, নাকি চোখ হচ্ছে কি হরিণের মতো, নাকি বিড়ালের মতো, নাকি গরুর মতো? পটল চেরা চোখ, দেখেছেন? সাথে পটল চেরা চোখ, পটল চেরা। পটলকে হাফ করে কাটলে, স্লাইস করবেন, পটলকে মাঝখান দিয়ে কাটলে যে সাইজটা হয় এর নাম পটল চেরা চোখ। হরিণের মতো চোখ। জি, তাহলে জি, মুখখানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু, যেমন বা যেন। যেন বললে কিন্তু আবার উপমা না, আপনারা যেমনি যেন বললে উৎপ্রেক্ষা, যেন বললে আবার উপমা না, যেন হলো উৎপ্রেক্ষা। মেয়ে তো নয় যেন হলদে পাখির ছা। হলদে পাখির মতো মেয়ে, হলদে পাখির মতো তুলনা, তাহলে উপমা। আর মেয়ে তো নয় যেন হলদে পাখির ছা, ডানা পেলেই উড়ে যাবে ছেড়ে মোদের গা। যখন তুলনা করতে গিয়ে যেন ব্যবহার করা হবে, যেন, তখন সেটা উৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষা, যেন, যেন। মেয়ে তো নয় যেন হলদে পাখির ছা, যেন দিলে সেটি কি হয়ে যায়? সেটি হয়ে যাবে উৎপ্রেক্ষা। জি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ, একটা বললাম চাঁদের মতো মুখ, নায়িকার মুখ কেমন? চাঁদের মতো মুখ, উপমা। চাঁদের মতো মুখ তুলনা, উপমা।
আর তার মুখ যেন চাঁদ, তার মুখ যেন চাঁদ, এটা হলো উৎপ্রেক্ষা। ঠিক আছে জি। তাহলে বলছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মেয়েটি দিন দিন লতার মতো বেড়ে উঠছে, উপমা লতার মতো বেড়ে উঠছে। আর মেয়ে তো নয় যেন কি পানের লতা, মেয়ে তো নয় যেন কি স্বর্ণলতা, যেন যেন মেয়ে তো নয় যেন, তাহলে যেন হরিণের মতো চোখ, উপমা চোখ যেন কি হ্যাঁ জলে ভাসা পদ্ম, চোখ যেন জলে, তাহলে যেন দিয়ে যে তুলনা সেটা হচ্ছে উৎপ্রেক্ষা, যেন দিয়ে তুলনা করলে উৎপ্রেক্ষা। যে আর রূপক যখন অভেদ কল্পনা করা হয়, অভেদ তখন রূপক, অভেদ কল্পনা করা হলে কি রূপক, অভেদ কল্পনা করা হলে রূপক। জি, হৃদয় আকাশে তুমি আসো, হৃদয় আকাশে, তো হৃদয়ের মতো আকাশ বা হৃদয় যেন আকাশ না, হৃদয়টাই ডাইরেক্ট আকাশ, অভেদ। হৃদয়টা মতো টত না, যেন ফেন না, একেবারে ডাইরেক্ট হৃদয়টাই কি আকাশ, রূপক। অর্থাৎ দুটি জিনিস, দুটি ভিন্ন জিনিসকে একেবারে একাকার করে ফেলা হলে রূপক। মানব জমিন, তো মানব তো জমিন না, জমিনও মানব না। জি, দুটো ভিন্ন দুটো জিনিসকে যদি একাকার করে ফেলায়, আকাশ গাং, আকাশের ন্যায় গাং, আকাশের মতো গাং, বা আকাশে যেন গাং না, একেবারে আকাশটাই কি গাং বা গাং, দুটি ভিন্ন জিনিসকে, বুঝতে পারলেন? হৃদয়টা সাগরের মতো না, বা হৃদয়টা আকাশ, হৃদয় আকাশ, হৃদয়টা ডাইরেক্টলি আকাশ, দুটি ভিন্ন জিনিসকে যদি একাকার করে ফেলা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রূপক, রূপক অলংকার। তো এইগুলি সাহিত্য এত গভীর করে যারা সাহিত্য বুঝতে চান বা যারা সাহিত্য নিয়েই যাদের বেশি কৌতূহল তারা এগুলো একটু পড়বেন। জি, আর এমনি নর্মাল শিক্ষার্থীদের এত গভীরে যাওয়ার দরকার নাই, উপমা অলংকারটা একটু জেনে রাখবেন। উপমা, তুলনাকে বলে উপমা, আর তুলনাটা যদি যেন দিয়ে করা হয় তাহলে সেটা হচ্ছে উৎপ্রেক্ষা। জি, মেয়ে তো নয় যেন জল্লাদ, যে যেন হলে, জি যেন হলে উৎপ্রেক্ষা, আর জল্লাদের মতো মেয়ে, জল্লাদের মতো মেয়ে, কিংবা কি রাক্ষসীর মতো মেয়ে, রাক্ষসের মতো মেয়ে, ভূতের মতো মেয়ে, মতো হলো উপমা, মেয়েটা যেন রাক্ষস, মেয়েটা যেন রাক্ষসী, উৎপ্রেক্ষা। আর একাকার হয়ে যেতে যে একাকার, রাক্ষস মেয়ে, রাক্ষসী মেয়ে, রাক্ষসী মেয়ে কোথাকার, মতো টতো না, যেন টেন না, ডাইরেক্টলি রাক্ষসী মেয়ে। একটা আছে বিরোধমূলক অলংকার। কি বিরোধমূলক? বিরোধ, আমরা আর গভীরে যাবো না, এটা দিয়ে শেষ করি। বিরোধমূলক অলংকার, সাদৃশ্য না বিরোধ। বড় যদি হতে চাও ছোট হও তবে, বড় যদি হতে চাও কি ছোট হও তবে। এখন বড় হতে চাইলে আবার ছোট হবে, এ আবার কি কথা? বিরোধমূলক। আসলে এর মধ্যেও একটা মিল আছে। বড় হতে চাইলে ছোট হতে হবে, আপাত দৃষ্টিতে বিরোধ মনে হচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে বিরোধী হলেও এদের মধ্যে একটা গভীরতর মিল আছে। বিরোধমূলক অলংকার। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, বিরোধমূলক অলংকার। জি, বোঝা গেছে? বিরোধমূলক অলংকার মানে আপাত দৃষ্টিতে বিরোধ মনে হচ্ছে, কথাটা মনে হচ্ছে আবার কেমন কথা, কিন্তু এর ভিতরে গভীরতর ভাবে কি কোনো না কোনো ভাবে একটা জি মিল আছে আর কি। তো তাহলে আমরা শেষ করতে চাচ্ছি অলংকার নিয়ে। অনেক শুধু মনে করবেন যে অলংকার থেকে যে প্রশ্নগুলো আপনাদের লাগবে জবের পরীক্ষায় কি কি আসবে আমি বলে দিচ্ছি, এর বাইরে বাংলাদেশের কোনো পরীক্ষায় জবের প্রশ্ন আসবে না। আর আমি একটু অতিরিক্ত পড়লাম আপনাদের একটু বোঝানোর জন্য। প্রশ্ন হবে অলংকার শব্দটি কোথা থেকে এসছে? সংস্কৃত অলম শব্দ থেকে। অলম শব্দের অর্থ কি? সুন্দর। জি, আচ্ছা। অলংকার প্রধানত কয় প্রকার? দুই প্রকার, শব্দালংকার আর অর্থালংকার। এই তো। আর উপমা,
অলঙ্কারটা একটু জেনে রাখবেন। নিচের কোনটা উপমা অলঙ্কার বা একটা কবিতা লাইন দিয়ে বলবে পাখির নীড়ের মতো চোখ তুলে কাব্যাংশে কোন অলঙ্কার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, চাঁদের মতো মুখ কোন অলঙ্কার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কোন অলঙ্কারের উদাহরণ। মেয়ে তো নয় যেন হলদে পাখির চা কোন। তাহলে কোনো একটা লাইন তুলে দিয়ে, কবিতার কোনো লাইন তুলে দিয়ে কি করবে, কি জাতীয় অলঙ্কার বা কোন অলঙ্কারের উদাহরণ। তাহলে বিশেষ করে উপমা, উৎপ্রেক্ষা, উপমা, উৎপ্রেক্ষা, যমক, এই তিনটে গভীরে যদি যান। আর ওইদিকে গিয়ে কি অনুপ্রাস, অনুপ্রাস, উপমা, উৎপ্রেক্ষা, যমক, এই 3-4টা জিনিস যদি একটু মনে রাখেন, আর আমি যেইভাবে বুঝিয়েছি আমার ধারণা বিশ্বাস আপনারা বুঝতে পারবেন। জি, আমরা এখন তাহলে চলে যাব আরেকটা আলোচনায়। আমরা একটা জিনিস বলতে চেয়েছিলাম আপনাদের, আমরা কবি সাহিত্যিকদের আলোচনায় যাব। কবি সাহিত্যিকদের বলেছিলাম ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শুরু করব। আমাদের পিএসসির যে 13-14 জন রাইটার, সেগুলো নিয়ে একটু বেশি করে কথা বলবো, বাকিদেরকে নিয়ে একটু আলোচনা করব। তার আগে দুটো জিনিস একটু বলে একটা পরীক্ষা নিব। সেই দুটো জিনিসের মধ্যে একটু হচ্ছে উক্তি, উক্তি বা পংক্তি বা চরণ, এটা একটা, আর একটা হচ্ছে চরিত্র। এই দুটো জিনিস, দুটো টপিক আমি আজকে বলে শেষ করে, আজকে হলো কি বার, সোমবার না শনিবার, জি, বুধবারে পরীক্ষা দিবেন। বুধবারে গিয়ে পরীক্ষা দিবেন। কিসের পর আগে বলে দিচ্ছি, আর যদি একটু চাপ পড়ে তাহলে শনিবারে নিই পরীক্ষাটা। সামনে শনিবারে পরীক্ষা দিবেন কিসের উপরে, আধুনিক যুগ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে, জি, এই আজকে পর্যন্ত যতটুকু পড়া হলো ভালো করে শুনে নেন। আধুনিক যুগের শুরুতে 1801 সাল থেকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত কিছু পড়ালাম, এই সকল টপিকগুলির পরীক্ষা হবে 30, 40, 50, যা পারি প্রশ্ন করব। জি, কিবার, শনিবার। জি, শনিবার একটু সময় যাতে পান, একটু যাতে পড়াগুলো রিভাইজ করতে পারেন। জি, সোমবার বুধবার দিলে দিতেই পারি, কিন্তু একটু টাইম দিচ্ছি যাতে আগামী শনিবার এই পড়াগুলো, অর্থাৎ আধুনিক যুগ 1801 সাল থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত যত আলোচনা করেছি, যেগুলির পরীক্ষা হয়েছে বা হয়নি, যা কিছু, অর্থাৎ 1801 সাল থেকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি যে আলোচনাগুলি করলাম, এই সবগুলি মিলিয়ে আগামী শনিবার কি একটি 50 নম্বরের যে মহা পরীক্ষা। জি, প্রস্তুত থাকবেন। আমার রিমোট গেল কই? তো আমি এই দুইটা জিনিস একটু আলোচনা করে আজকে আপনাদের ছাড়বো। জি, কি খাবেন নাকি কেউ? ঢেলে দিব? আছে সামনে গ্লাস, মগটগ আছে, না ডাইরেক্ট মুখে ঢেলে দিব? ঠিক আছে, ইনশাল্লাহ প্রীতম বণিক চেষ্টা করব 50 মার্কের। জি, 50-এর উপর যাব না, আবার যদি সম্ভব 50ই করবো তার নিশ্চয়তা দিতে পারবো না। 30, 40, 50 চেষ্টা করব 50 মার্কের। জি, সাদিয়া, হ্যাঁ। ফাহিম ফয়সাল চা খাবে? হ্যাঁ, ঠিক আছে, ঢেলে দিব। জাকির, মগে না মুখে? যাদের মগ আছে মগে, যাদের মগ নাই ডাইরেক্ট কি মুখে দিয়ে দিই? ঠিক আছে, ওকে। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউরে গালি দিয়েছি? তারপরেও দেখবেন যে কিছু কোচিং এর দালাল আছে, বলবে জুয়েল কিবরিয়া ভালা না। আমি কই জুয়েল কিবরিয়া ভালা না, তোমরা ভালা ভাইয়াদের নিয়ে থাইকো, ঠিক আছে? জি, আচ্ছা, এখন আমরা চলে আসি দুটি কথা বলেই শেষ করব। জি, চিনি দেই অল্প। প্রীতম বণিক, আমি চিনি, যেহেতু আমার চিনি খাই, কম করে খাই, অল্প চিনি দিয়ে খাই আর কি। আচ্ছা, এই উক্তি পংক্তি চরণ নিয়ে অনেক কথা আগেও বলেছে, এবং উক্তি পংক্তি চরণ প্রাচীন মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আছে।
এবং বাংলাদেশে এমন কোনো বিসিএস নাই যেখানে এখান থেকে প্রশ্ন হবে না, জেনে রাখেন, লিখে নেন। 43 বিসিএস, জি, যখন দিবেন প্রশ্ন পাওয়ার পরে খুঁজে দেখবেন, যদি না থাকে বের হয়ে আমাকে ফোন দিবেন যে স্যার আপনি একটা ভুয়া স্যার, আপনি একটা ভুয়া গুরু, আপনার কথা আন্দাজে অযথায় খেলে অন্ধের মতো বলেন। 43 বিসিএস এর প্রশ্ন পেয়ে যে 25টা প্রশ্ন থাকবে খুঁজবেন, অবশ্যই থাকবে উক্তি পংক্তি চরণ। জি, আমার কুরিয়ারের ঠিকানা বাবা রাজশাহীতে এসে পরিবহন, কিংবা সবচেয়ে ভালো হয় সুন্দরবন কুরিয়ার। জি, আমার নাম জুয়েল কিবরিয়া, জি, রাজশাহী। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই হবে। আর সুন্দরবন কুরিয়ারে দিলে আমার ওদের সাথে ভালো যোগাযোগ, আমি তাড়াতাড়ি পাবো। অন্য যে কোনো কুরিয়ারে দিলেও পারবেন। রাজশাহী, জুয়েল কিবরিয়া, রাজশাহী আমার মোবাইল নাম্বার। জি, কুরিয়ার কেন নেবেন? আম পাঠাবেন না জামা কাপড় পাঠাবেন? এখন অনেকেই আম টাম পাঠাচ্ছে আর কি। জি, মাঝে মাঝে কেউ কেউ দু একটা জামা কাপড়ও পাঠায়, তো এগুলা কি আর করা যাবে? যে আমি না করি না, আমি তো না করতে পারি না, বোঝেন নাই? জি, হ্যাঁ, সুন্দরবন কুরিয়ার রাজশাহী এই ঠিকানায় পাঠালেই যে কোনো জিনিস আমার কাছে সহজেই চলে আসে। অন্য যে কোনো পরিবহন এলেও আসে। তো সুন্দরবন কুরিয়ারের সাথে আমার মানে ভালো রিলেশন আর কি, ওরা আমাকে চেনে, নামেই চিনে। আচ্ছা, উক্তি পংক্তি চরণ নিয়ে আমার অতিরিক্ত বোঝানোর কিছু নাই, খুব বেশি বোঝানোর সুযোগ নাই। শুধু আমি একটু বলে রাখছি, আমি এগুলো যখন উপন্যাস ধরে পড়াবো, গল্প ধরে পড়াবো, তখন একটু বলে দেবো। শুধু বলে রাখি যে পরীক্ষার প্রশ্ন হবে কবিতার লাইন থেকে প্রশ্ন হবে। কেমন প্রশ্ন হবে কবিতার লাইন থেকে? এমন প্রশ্ন হবে কি, ওই যে যাহা হয়েছে এর আগে, পাখি সব করে রব, কি রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবিতাংশের রচয়িতাকে, পংক্তির রচয়িতাকে। এসেছে না ভাই? জি, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। মদন মোহন তর্কালঙ্কার, তাই তো? চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশে নিজারে। কৃষ্ণচন্দ্র মজুমদার। ফারিয়া, এত এই সবার সামনে বলা কি ঠিক হবে? সবাই তো আমাকে বলবে যে স্যার একটা লোভী। আচ্ছা ফারিয়া, আমি পাঞ্জাবি পরি 42, আমি পাঞ্জাবি 42 সাইজের পাঞ্জাবিটা পরি আর কি। জি, 40 হলেও আমার চলে, 42, 40, 42 এই দুটো সাইজ আমি পরি আর কি। জি, ওকে। হ্যাঁ, ইনবক্সে বলতে হবে, কারণ ওপেন এত কিছু বললে মানুষ এগুলো খারাপ ভাববে আর কি। জি, আচ্ছা, তারপরেও আসলে জিনিসপত্র না পাঠানোই ভালো। আপনাদের সাথে তো আমার জিনিসপত্র পাঠানোর সম্পর্ক না, আপনাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক। জি জি জি, না এটা খুশি অখুশির ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা, তো কিংবা যে ভারতচন্দ্র রায়গুণাকরের, তাই না, নগরে পুরিলে দেবালয়কে এড়ায়, এরকম কিছু লাইন আছে, পংক্তি আছে। কার উক্তি? ভারতচন্দ্র রায়গুণাকরের। ঈশ্বরী পাঠনের সে বিখ্যাত উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন কি থাকে দুধে ভাতে। কার উক্তি? কোন গ্রন্থের রচয়িতাকে? তো এই জিনিসগুলো আসবে। আধুনিক যুগে এসে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, রফিক আজাদের এই উক্তি আসতে পারে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কুসুম কুমারী দাস। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, পংক্তির রচয়িতাকে জীবন দাস। কবিতার নাম কি? বনলতা সেন। সুরঞ্জনা, ওইখানে যেও না তুমি, বলো না কথা ওই যুবকের সাথে, পংক্তির রচয়িতাকে জীবন দাস। কবিতার নাম কি? আকাশলীনা। এখন এইভাবে বলে বলে কি শেষ করে পড়ানো যাবে? তাহলে আপনাদেরকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? আপনাদেরকে যেটি করতে হবে, প্রাচীন মধ্যযুগ থেকে নয় বলে যেগুলো দিয়েছিলেন সেগুলো পড়বেন, কিন্তু আধুনিক যুগে এসে বিখ্যাত কবিদের কিছু কবিতা পড়তে হবে। কাদের কাদের কবিতা পড়বেন? 3-4 জনের কবিতা পড়বেন। নজরুলের কিছু বিখ্যাত কবিতা পড়বেন, নজরুল। রবীন্দ্রনাথের কিছু বিখ্যাত কবিতা পড়বেন। জীবনানন্দের, আর এদিকে সে
শামসুর রহমান সুকান্ত। জি, আধুনিক যুগের কবিদের ক্ষেত্রে নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শামসুর রহমান, সুকান্ত এবং জসীমউদ্দিন, এই সমস্ত বিখ্যাত কবিদের কে বিখ্যাত কবিতাগুলি পড়বেন। আর প্রাচীন মধ্যযুগের যে বিখ্যাত লাইনগুলি সেগুলো আমি ক্লাসে বলেছি, ভারতচন্দ্র যখন পড়াইছি, তাই না? তারপরে অন্নদামঙ্গল, তারপরে চণ্ডীমঙ্গল, আমি বিখ্যাত লাইনগুলি কিন্তু কিছু কিছু বলে দিয়েছি, তো সেগুলো করলে হবে। চর্যাপদের বিখ্যাত লাইন, শ্রীকৃষ্ণ কীর্তনের বিখ্যাত লাইন, বৈষ্ণব পদাবলীর আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দেয়া, কার পংক্তি? হে সখী আমার দুঃখের নাহি ওর, কার? এগুলো তো বলেছি। আধুনিক যুগে সেই সমস্ত বিখ্যাত কবিতাগুলি পড়বেন, অভ্যাস করবেন পড়ার। আর যদি কবিতা না পড়েন তাহলে ফাস্টফুড টাইপের যে বইগুলো আছে সেখানে দেওয়া আছে, যে এই যে আমার বাংলা কোর্স যেটা রেডি হচ্ছে ফাস্টফুড, আপনারা তো মূল বই পড়বেন না, তো আমরা কিছু কবিতা তুলে দিয়েছি। আমি এবার চেষ্টা করেছি নজরুল এদের বিখ্যাত কবিতাগুলি তুলে দেওয়ার, জি, কবিতা সহ পুরোই তুলে দিয়েছে যাতে আপনি পড়তে পারেন। আর সম্ভব হলে যারা আগ্রহী, উৎসাহী, যাদের বই আছে, রবীন্দ্রনাথের কি সঞ্চয়িতা, নজরুলের সঞ্চিতা, এই সমস্ত বইগুলি, জসীমউদ্দিনের রাখালি বা ধানক্ষেত, এই সমস্ত কাব্যগুলো একটু পড়বেন, চেষ্টা করবেন। পড়লে আপনাদের যে পংক্তি, উক্তি, চরণ, আর কিছু বিখ্যাত উপন্যাস থেকে আসবে। দেখবেন ইদানিং এসছে পথিক তুমি পথ হারে আসো, কোন উপন্যাসের উক্তি? তুমি অধম তাই বলে মুত্তম হইব না কেন, কপালকুণ্ডলার, মনে নাই? কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে, প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো। আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো, রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসের। তো রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস যোগাযোগ, তারপরে শেষের কবিতা, তারপর চোখের বালি, এই সমস্ত উপন্যাসগুলি পড়তে হবে তো ভাই। পড়েন না জীবনে, তাহলে সিনেমা দেখবেন, সিনেমাও দেখেন না, দেখেন খালি মার্ডার, তারপরে সব ধামাকা টাইপের, নাকি? ভালো সিনেমা দেখবেন, পথের পাঁচালী দেখবেন, চোখের বালি দেখবেন, জি, এগুলো আপনাকে সমৃদ্ধ করবে, পরীক্ষায় ভালো করাবে, সমৃদ্ধ করবে। ভালো ভালো কিছু বই। জি, আর কিছু কিছু ক্ষেত্রে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গল্প, ছোট গল্পে রবীন্দ্র ছোট গল্প অবশ্যই পড়বেন। রবীন্দ্র ছোট গল্পের যে গল্পগুচ্ছ অবশ্যই পড়বেন। ভাইরা আমার, বোনেরা আমার, জীবনে একটু সাহিত্য পড়েন। এখন পড়লে অবশ্যই একটু কম লাভ হবে। এইটা যদি কলেজ লেভেল থেকে পড়তেন, রবীন্দ্রনাথ, নজরুলের বিখ্যাত কবিতাগুলি পড়তেন, তাহলে জীবনে এতদিন আপনার বিকাশটা অনেক বেশি হতো। আপনি যেই মানসিক অপক্বতায় ভুগছেন, অপুষ্টতায় ভুগছেন, একটু আমি কথার বিষয় একটু অভিজ্ঞতার কথা বলি 2 মিনিট। গতকাল একটা মেয়ে আমাকে ফোন দিয়েছে, আমি জানি না সে মেয়েটি ক্লাস করছে কিনা, আমার এই ব্যাচের স্টুডেন্ট। তা আমি নাম বলছি না, আপনাদের বোঝানোর জন্য বলছি। মণিশঙ্কর চেনে এই মেয়েটাকে। তো ফোন দিয়েছে, আমি স্যার কথা বলবো। কি কথা? তো নানান কথা, তাকে ইগনোর করছে তার খালাতো ভাই, তারপরে তার বন্ধু তাকে ইগনোর করছে, গল্প করছে ভালো, প্রেম করছে, কিন্তু বিয়ে করছে না। তো ইগনোর করছে, কেন ইগনোর করছে? ইগনোর করলে আপনিও তাকে ইগনোর করেন, কিন্তু কে ইগনোর করলে আপনি দুঃখ পেলেন, তাহলে বুঝতে হবে আপনার পরিপক্কতা আসেনি। কেউ আপনাকে ইগনোর করছে আর আপনি ইগনোর পেয়ে দুঃখ পাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনি এখনো বাচ্চা পোলাপান আছেন, টিনেজার আছেন, আপনি বড় হননি। তাহলে আপনার জন্য বিশেষ কোচিং না, জি, বিশেষ না। কেউ যদি আপনাকে ইগনোর করে, আপনি ডাবল ইগনোর করবেন। কেউ যদি ছেড়ে চলে যায় বা যেতে চায়, আপনি ওরা পশ্চাৎ দেশে দুটো লাথি মারবেন, মেরে আরো দূরে তাড়াই দিবেন। চলে যাচ্ছে বলে আপনি একবারে কেঁদে কেটে জারে জার হয়ে যাবেন, এই বয়স বা এই মানসিক অবস্থা আপনার থাকার কথা নেই। যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার ওই মানসিক সমস্যা আছে। অনার্স শেষ হয়ে গেছে এমন একটা ছাত্র যার এখন ওই কলেজের ফার্স্ট ইয়ারের মতো ইমোশন বা আবেগ আছে, তাহলে বুঝতে হবে তার হয় মানসিক সমস্যা আছে, আর না হলে সে আসলে বড় হয়নি। বুঝতে পেরেছেন তো কেন বড় হয়নি? সে সাহিত্য পড়েনি, জীবনই বোঝেন না।
বুঝতে পারলেন? হ্যাঁ, মানুষ পৃথিবীতে যে দুঃখ দিবে তাকে আপনি দুঃখ দিবেন, যে আপনাকে ঘৃণা করবে তার ডাবল ঘৃণা করবেন, যে আপনাকে ইগনোর করবে আপনাকে ট্রিপল ইগনোর করবেন। জি। আর পৃথিবীতে আপনাকে কেউ ঘৃণাও করবে না, ইগনোরও করবে না যদি আপনি প্রতিষ্ঠিত হন। জি, আপনি প্রতিষ্ঠিত না, আপনি প্রতিষ্ঠিত না, আপনাকে সবাই ইগনোর করবে। আপনাকে কেন সবাই গ্রহণ করবে, কেন শ্রদ্ধা করবে, কেন ভালোবাসবে? আধুনিক পৃথিবীতে তো আবেগ ইমোশন দিয়ে ভালোবাসা না, যোগ্যতা দিয়ে। আপনার কোনো যোগ্যতা আছে? তো মানুষ তো ইগনোর আপনাকে করবেই। আমি একটি কথা বলছি শুনে, আপনি যেদিন ম্যাজিস্ট্রেট হবেন, যেদিন পুলিশের এএসপি হবেন, যেদিন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে জয়েন করবেন, আপনাকে কেউ ইগনোর করা তো দূরে থাক, আপনার পায়ে তৈল মর্দন করবে। যদি না করে, যেই মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে অবজ্ঞ অবহেলা করেছে, ঘৃণা করেছে, আঘাত দিয়েছে, ওরা এসে যদি আপনার পায়ে তৈল মর্দন না করে, আপনি আমাকে ফোন দিবেন যে আপনাকে গুরু বলেছিলাম, এটা ভুল, আপনি গুরু হওয়ার যোগ্য না। তো পৃথিবীতে মানুষ ভাই কি শ্রদ্ধা করে যোগ্যতাকে। আমার চেহারা দেখে তো আমাকে গুরু বলেন না, ভালোবাসেন না, শ্রদ্ধা করেন। চেহারা দেখে ভালোবাসেন, আমাকে শ্রদ্ধা করেন। আমার সে কত ভালো ভালো চেহারার মানুষ রিক্সা চালায়, অটো চালায়। জি, কেন ভালোবাসেন? আমার গুণ, যোগ্যতা, আমাকে শ্রদ্ধা করেন। যতটুকু যা কিছু করেন আমার যোগ্যতার জন্যই তো। আপনাকে মানুষ শ্রদ্ধা করবে, ভালোবাসবে, ভক্তি করবে চেহারা দেখে, অনার্সে পড়েন তাই দেখে? নো। আমি আবার বলছি, আপনি যেদিন বিসিএস ক্যাডার হবেন, রেজাল্ট হবে, জি, এসপি হবেন, ম্যাজিস্ট্রেট, টিওন হবেন, এসিল্যান্ড হবেন, জি, পৃথিবীতে যত মানুষ আপনাকে ঘৃণা করেছে সবাই যদি আপনার কাছে এসে আপনার মানে অনুগত না হয়, আপনার কাছে চলে গেছে, অনুগত যদি না হয়, আমাকে ফোন দিবেন। জি, ফোন দিয়ে বলবেন যে স্যার ওরা আমাকে ফোন দেয়নি, অনুগত হয়নি। আমি দুই কান কেটে ঘোল ঢেলে চলে যাব। পৃথিবীতে মানুষ ভালোবাসে যোগ্যতাকে। জি, কাজে আপনাকে ইগনোর করেছে, ইগনোর তো করবেই। তো করলে আপনি ইগনোর করবেন, আপনাকে ইগনোর করলে আপনি ইগনোর করবেন, ঝামেলা শেষ। জি, দ্যাটস অল। তো এই যে বললাম যে উক্তিপূর্ণ রবীন্দ্রনাথ বাংলাদেশের সুন্দর গোটা পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন গল্পকর্তার একজন। রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ না, গোটা পৃথিবীর জি 2-3 জন যে গল্পকার তাদের মধ্যে একজন। তো তার 2-4টি 5টি 10টি গল্প আপনি পড়বেন না, এটা হতে পারে? বিখ্যাত কিছু গল্প আছে, দেখবেন প্রায় পরীক্ষায়, বাংলাদেশের প্রায় সকল পরীক্ষায় রবীন্দ্রনাথের গল্প থেকে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কোন গল্পের? ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার, কোন গল্পের? তাহলে বিখ্যাত কিছু গল্প আছে। এবং ওই যে চরিত্র, একই সঙ্গে দুটো আলোচনা নিয়েছে। চরিত্র, কাদম্বিনী কোন গল্পের চরিত্র? কাবুলিওয়ালা গল্পের চরিত্র, কাবুলিওয়ালার নাম কি? কাবুলিওয়ালার নাম কি? তো বলছে মান্না। জি, মান্না না, কাবুলিওয়ালার নাম কি? কে লিখবেন কমেন্টসে? কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার নাম কি? হ্যাঁ, আলভি জীবিত মৃত, কাদম্বিনী জীবিত মৃত গল্পের চরিত্র। আর সে বিখ্যাত উক্তি, কাদম্বিনী মরে প্রমাণ হইল সে মরে নাই। থ্যাংক ইউ শাপলা খাতুন রহমত। তাহলে ঠিক আছে, কাবুলিওয়ালার নাম কি? রহমত। আর ওই বাচ্চাটার নাম কি? মিনি। আর মিনি কোন গল্পের চরিত্র? আচ্ছা, হ্যাঁ, তাহলে মান্নার দিঘি। হ্যাঁ, এটার বলে দিয়েন না ভাই, মান্নার দিঘি বলিয়েন না, বলবেন রহমত আর খুকি। তাহলে রবীন্দ্রনাথের যে বিখ্যাত গল্প আছে সেই গল্পগুলি। পোস্টমাস্টার গল্পের চরিত্র কোনটি? এসছে না? পোস্টমাস্টার গল্পের চরিত্র কোনটি? রতন। কিংবা উল্টা করে বলবে রতন কোন গল্পের চরিত্র? তাহলে এই যে বিখ্যাত গল্প পোস্টমাস্টার, বিখ্যাত গল্প জীবিত মৃত, বিখ্যাত গল্প মধ্যবর্তিনী, বিখ্যাত গল্প স্ত্রীর পত্র, বিখ্যাত গল্প হচ্ছে হৈমন্তী, পড়েছেন না?
পড়েছি না মানে অবশ্যই পড়েছি, সেটা তো ঠেলায় পড়েছেন। হৈমন্তে যদি পড়ে থাকেন, তারপরে ওই যে এখনকার ইন্টারভিউ একটি আছে অপরিচিতা, এইটা যদি পড়ে থাকেন, এই পড়ার কোনো মূল্য নেই, এটা তো ঠেলায় পড়েছেন। জি, আপনাকে পড়তে হবে স্ত্রীর পত্র, আপনাকে পড়তে জীবিত মৃত, আপনাকে পড়তে হবে মধ্যবর্তিনী, আপনাকে পড়তে হবে এক রাত্রি, সমাপ্তি। জি, রবীন্দ্রনাথের অন্তত গোটা 20-30-50টি গল্প অবশ্যই পড়বেন ভাইরা আমার। জীবনে কিছু জিনিস আছে খুব দরকার। শারীরিক বৃদ্ধির জন্য যেমন আপনি ভাত খান, রুটি খান, মাছ খান, মাংস খান, তাই না, মাঝে মাঝে স্যুপ খান, চিকেন ফ্রাই খান, এগুলো খান না, মাঝে মাঝে শাকসবজি খান, ঠিক তেমনি মনের বিকাশ, মনেরও তো খাবারের দরকার। মনের জন্য গান শোনেন, সমস্যা নেই, সিনেমা দেখেন, তাই না, সবই ঠিক আছে, ফেসবুক দেখেন, কিন্তু মাঝে মাঝে কি করতে হবে, মাঝে মাঝে একটু কবিতা পড়তে হবে, মাঝে মাঝে একটু গল্প পড়তে হবে। একটা গল্প পড়তে 20 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে। আপনি সারাদিন কত সময় নষ্ট করেন? 20 মিনিট সময় পর পাওয়া যায়, বের করা যায় না, একটি গল্প, একটি করে গল্প পড়েন। 1 বছরে 365টা গল্প হবে। গল্প গুচ্ছে গল্পই আছে মাত্র 205টা। গোটা গল্প গুচ্ছে গল্প আছে 205টা। আপনি যদি প্রতিদিন একটা করে গল্প পড়েন, তাহলে 1 বছরে 365টা গল্প নাই। আর আপনাকে আসলে 365টা গল্প পড়তে হবে না, গল্প গুচ্ছ থেকে আপনি 30-40টা গল্প পড়লে হবে। কিন্তু পড়তে হবে। কেন পড়ছেন না? কেন পড়েন না? কি করেন? কি করেন কি? হ্যাঁ, খালি সারাদিন কি আমি এখন আম গাছের নিচে, তাই না, এই তো আমি এখন আমতলায়, আমি এখন ফুল বাগিচায়, এই তো আমি এখন পুকুরে, আমি এখন নদীতে, আমি এখন নদীর পানিতে পা নামিয়ে দিয়েছি, আমার চোখ, আমার নাক, খালি ফেসবুকে ছবি তুলে তুলে দিয়ে দিলেন। হ্যাঁ, আমার চুল, আমি এখন জামা গায়ে, আমি এখন পাঞ্জাবি গায়ে, আমি এখন খালি গায়ে, আমি এখন গোসল করছি, এইসব দিয়ে কাম কি? আমি এখন কাঁঠাল তলা, এবার কমেন্টসে লিখছে তোর কাঁঠাল দুটা তো খুবই সুন্দর। আরে আমার কাঁঠাল না রে, গাছের কাঁঠাল। ওই হলো, গাছের কাঁঠাল দুটাও সুন্দর, তোর দুটাও সুন্দর। এই কাম করে কি আপনার জীবন যাবে ভাই? এটা এখন আমার জীবন যাইতে পারে, কারণ আমার জীবনে যা কাম হওয়ার হয়ে গেছে। এখন আমি বিভিন্ন জায়গায় যাব আর করে ছবি দেব। আপনার এই সারাদিন করতে থাকবেন, তো জীবনটা আপনার ইময় হয়ে যাবে, কাম হবে না। জি, কাজেই ওই যে বললাম যে আপনি যখন বড় হননি, মানসিক বিকাশ হয়নি, আপনি যখন বাস্তবতা বোঝেন না, জি, আপনি এখনো অটোতে যাইতে গেলে এদিক ওদিক তাকান, কোন অটোতে সুন্দরী মেয়ে আছে, কোন অটোতে হ্যান্ডসাম ছেলে আছে। তারপরে যে এলসি খাওয়া পোলাপানকে দেখে আপনি এখনো ক্র্যাশ খান, জি, গাঞ্জা খায়, ডালমাল খায়, যে ইয়াবা খায়, সেই সব পোলাপানকে দেখে আর মেয়েরা ক্র্যাশ খায়, বুঝেন নাই? তো ওই কোয়ালিটির মধ্যে যদি আপনি পড়েন, তো তাহলে ওই ইমোশনাল আবেগ নিয়ে যদি আপনি এখনো থাকেন, তাহলে আপনার বিশেষ ক্যাডার হতে দূরে থাক, ক্যাডারের পিয়ন হওয়ার মতো যোগ্যতা এখনো হয়নি। বাস্তবে আসেন, বাস্তবে রিয়েলাইজেশন করেন, রিয়েলাইজেশন না করলে ভাই আমার ক্লাস করে না, ডক্টর শহীদুল্লাহ থেকে শুরু করে যে সুনীত কুমারকেও কবর থেকে এনে যদি ক্লাস করানো যায় বাংলার, যে ইংরেজির অধ্যাপক সৈয়দ আলী আহসানকে নিয়ে এসেও যদি আপনার ক্লাস করানো হয়, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। যতক্ষণ আপনি নিজে বুঝবেন ততক্ষণ আপনাকে আমরা ক্যাডার বানাতে পারবো না। জি, তো শিক্ষার্থী বন্ধুরা, যেটি বলছিলাম, স্যার আম্মু বলছে স্যার এত করে কেন? আচ্ছা, স্যারকে বোঝাই দাও যে স্যার কেন করছে। আচ্ছা, রবীন্দ্রনাথের কিছু গুরুত্বপূর্ণ গল্পের নাম আমি অলরেডি বলেছি যে তারপরে লিখে যদি নিতে চান তাহলে লিখে দিব, সমস্যা কি ভাই? জি, তো লিখে দিয়ে কি লাভ হবে না? লিখে নিয়ে পর্যন্তই হবে। জি, রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প সমাপ্তি,
রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প স্ত্রীর পত্র, রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প কাবুলিওয়ালা, ও রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প এক রাত্রি, মেঘ ও রৌদ্র। আমার সবচেয়ে প্রিয় গল্প রবীন্দ্রনাথের অনেক গল্প আমার প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় গল্পটির নাম হচ্ছে মেঘ ও রৌদ্র। মেঘ ও সরি, এখানে একটা ও আছে আর কি, তাড়াহুড়া করে, মেঘ ও রৌদ্র পড়বেন। মেঘ ও রৌদ্র, জি। তারপরে পড়বেন, ওই যে বললাম যে হৈমন্তী পড়বেন, তারপরে হলো অপরিচিতা পড়বেন, তারপরে মধ্যবর্তিনী পড়বেন, তারপরে হলো ছুটি পড়বেন, তারপরে সমাপ্তি পড়বেন। সমাপ্তি তো লিখেছি না, সমাপ্তি, স্ত্রীর পত্র, কাবুলিওয়ালা, এক রাত্রি, মেঘ রৌদ্র, হৈমন্তী, অপরিচিতা, মধ্যবর্তিনী, ছুটি, শাস্তি। খুব বিখ্যাত গল্প, প্রায় পরীক্ষা শাস্তি, পরীক্ষা দেখবেন অনেকবার এসছে। কে? শ্রীদাম চন্দ্র, অতি সাম্প্রতিক পরীক্ষা দেখবেন শ্রীদাম চন্দ্রা। শ্রীদাম চন্দ্রা কোন গল্পের চরিত্র, বা নিচের কোনটি শাস্তি গল্পের চরিত্র আসবে? বউ গেলে বউ পাইব, কি বিখ্যাত, কি শাশ্বত উক্তি, বাস্তবতা। বউ গেলে বউ পাইব, কিন্তু ভাই গেলে, দেখছেন কি দারুণ উক্তি। বউ গেলে বউ পাইব, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যাবে? বউ গেলে মেলা বউ, যে তাহলে বউ গেলে বউ পাইব, কিন্তু ভাই গেলে ভাই পাইব না। শাস্তি, হ্যাঁ, যে পোস্টমাস্টার, জি। শুভা, জি। এই সমস্ত বিখ্যাত গল্প পড়বেন। এরপরে দেনা পাওনা পড়তে পারেন, দেনা পাওনা। রবিবার পড়তে পারেন, জি। ক্ষুধিত পাষাণ, একটু অতি প্রাকৃত গল্পের মধ্যে ক্ষুধিত পাষাণ। ও জীবিত মৃত লিখিনি না, জি, লেখেন তাহলে, হ্যাঁ, জীবিত ও মৃত। অন্তত এই গল্পগুলি ফরজ হিসাবে পড়েন, ঠিক আছে, জি। সমাপ্তি, স্ত্রীর পত্র, কাবুলিওয়ালা, এক রাত্রি, মেঘ রৌদ্র, হৈমন্তী, অপরিচিতা, মধ্যবর্তিনী, ছুটি, শাস্তি, পোস্টমাস্টার, শুভা, দেনা পাওনা, জীবিত মৃত। অন্তত অতিথি, অনন্যা কারণ, থ্যাংক ইউ। অতিথি একটি গল্প আছে, খুবই সুন্দর, অতিথি। তারাপদার চারু শশী, অতিথি। নষ্ট নীড় পড়তে পারেন, হ্যাঁ। আপাতত এই কয়টাই পড়েন, আর বাড়িয়েন না, জি। আপাতত এই কয়টি পড়েন, পড়ে কি করবেন? আপনাদের একটা হোমওয়ার্ক দিই, একটা করে গল্প পড়বেন, একটা করে পড়ে ওই গল্পের সারমর্ম, চরিত্র লিখে আমার গ্রুপে পোস্ট করবেন, জি। আপনাদের কাজ হচ্ছে এক একটি করে গল্প পড়বেন, পড়ে ওই গল্পের মূল জিস্ট, কাহিনীটা, মূল কাহিনীটুকু 10, 15, 20 বাক্যের মধ্যে লিখবেন, চরিত্রগুলো লিখবেন, লিখে আমার গ্রুপে পোস্ট দিবেন। দেখি কে কে করেন, দেখবো আমি কে কে পড়ছেন আসলেই, সেটা আমি দেখতে চাই, জি। আচ্ছা, শরৎচন্দ্রের কিছু গল্প আছে, অল্প কিছু গল্প, যে মহেশ বা এই টাইপের, অভাগী স্বর্গ একটু পড়বে। শরৎচন্দ্রের 2-1টি গল্প পড়বেন পরীক্ষার জন্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে একজন গল্প, তার জলসাগর নামে একটি গল্প আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জলসাগর। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের কিছু গল্প আছে, বনফুলের গল্প, যে সম্ভব হলে একটু দেখবেন। তাহলে বনফুলের গল্প পরীক্ষার জন্য সম্ভব হলে যারা আগ্রহী একটু পড়বেন। শরৎচন্দ্রের কিছু গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের 2-1টি গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে মানিক বন্দ্যোপাধ্যায় প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের 2-1টি বিখ্যাত গল্পের একটি হচ্ছে প্রাগৈতিহাসিক, পড়বেন। শরৎচন্দ্রের 2-1টি গল্প পড়বেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের গল্প পড়বেন। আরেকজন খুব বিখ্যাত গল্পকার আছে, আয়না গল্পের লেখক আবুল মনসুর আহমেদ, যে আয়না, আয়না গল্পগ্রন্থ, আয়না পড়বেন। তো তাহলে এই যে বলছেন যে বিখ্যাত যে গল্প দেখবেন, পরীক্ষায় কিন্তু আপনি পড়লে কমন পাবেন ভাই। প্রতি বছর আমি বলে দিই যেগুলো হয় রবীন্দ্র গল্প, এই যে চরিত্র বা চরিত্রের ক্ষেত্রে, বিশেষ করে চরিত্রের ক্ষেত্রে যদি বলি, তাহলে হয় রবীন্দ্রনাথের গল্প,
অথবা রবীন্দ্র উপন্যাস অথবা বঙ্কিম উপন্যাস। রবীন্দ্র, বঙ্কিম, শরৎ, বিভূতি, বিখ্যাত কিছু উপন্যাস, অল্প কিছু বিখ্যাত কিছু উপন্যাস, রবীন্দ্রনাথের কিছু বিখ্যাত উপন্যাস, বঙ্কিম, শরৎ, মানিক, বিভূতিভূষণ, এরকম বাংলা সাহিত্য অতি বিখ্যাত যে কয়েকজন ঔপন্যাসিক আছে তাদের 2, 4, 5টা করে উপন্যাস। বঙ্কিমের 14টা উপন্যাস, আপনি কি সবই পড়বেন? সব লাগবে না ভাই, আপনার লাগবে দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, যে বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আর একটু এদিকে এলে আনন্দমঠ, 4-5টা উপন্যাস। রবীন্দ্রনাথের 2-3টা উপন্যাস, 2-3টা। শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি। নজরুলের তো একটা পড়লেই চলে, জি, মৃত্যু ক্ষুধা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, আর হচ্ছে পুতুল নাচ রীতিকথা, তাই না? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। তো আপনি 2-4টা করে, জি, এই 2-4টা করে প্রত্যেকে বড় বড় বিখ্যাত উপন্যাসিকদের 2-4টা করে, 2-1টা করে, 2-3টা করে উপন্যাস পড়লেন, আর রবীন্দ্রনাথের গল্পগুলো, বিখ্যাত গল্পগুলি পড়লেন। বিশেষ প্রিপারেশন কিন্তু আমরা বারবার বলি, একদিনে না, আমরা কিন্তু বিশেষ প্রিপারেশন একদিনে না, পরীক্ষার আগের রাতে পরে পরীক্ষা না, বিশেষ প্রিপারেশনটা একটু লং টার্ম, এটাই বিশেষ পরীক্ষার মূল সূত্র। অন্যান্য পরীক্ষাগুলো রাতারাতি মুখস্থ করে মেরে দেওয়া যায়, কিন্তু বিশেষ পরীক্ষার কৌশলটাই হচ্ছে একটু ধৈর্য ধরে, একটু লম্বা সময় ধরে আপনাকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো কাজেই পড়াশোনা করবেন, আমি একটু বলে দিলাম, আপনারা একটু নিজেরা একটু দেখবেন। আর আমি যখন লেখক ধরে ধরে পড়াবো, লেখক ধরে ধরে, তখন আমি বিখ্যাত উপন্যাসগুলির যে একটু কাহিনী বা একটু চরিত্রগুলি সম্ভব হলে একটু করে বলে দেবো। জি, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে রাখছি পর্যন্তই। তাহলে আজকে হলো শনিবার, সোমবারে আবার ক্লাসে আমরা আসছি। পরীক্ষা নাই, সোমবারেও নাই, বুধবারেও নাই। আর সোমবার বুধবারে যা পড়াবো, আমি লেখক ধরে পড়ানো শুরু করবো সোমবার থেকে। তবে আবার বলে রাখছি যে আমি আধুনিক যুগ 1801 সাল থেকে এখন পর্যন্ত যত কিছু পড়ালাম, এই সব মিলিয়ে আগামী শনিবার 50 নম্বরের মডেল টেস্ট। জি, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।